নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। কলকাতা হাইকোর্টে তার একের পর এক রায় এবং চাঁচাছোলা মন্তব্যে চমকে উঠেছিল বাংলার মানুষ। অনেকেই তাকে গরিবের মাসিহা ভাবতে শুরু করেছিলেন। এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন ছেড়ে রাজনীতির ময়দানে। Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे? प्रधानमंत्री That is not decided as yet. বিচারপতির উচ্চ আসন থেকে এবার ভোটের রাজনীতিতে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেটা যে ভারতীয় জনতা পার্টির বৃহত্তর প্ল্যাটফর্মে তা স্পষ্ট করে দিলেন মঙ্গলবার। নিয়োগ দুর্নীতি মামলায় তার একের পর এক রায় এবং দুর্নীতির বিরুদ্ধে মন্তব্যে বিস্মিত হয়েছিল এ রাজ্যের সাধারণ মানুষ। অনেক সুবিচার না পাওয়া মানুষ ভাবতে শুরু করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই পারবেন তাঁদের অধিকার ফিরিয়ে দিতে। অনেকে তাকে ভগবানও ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত রবিবার আচমকাই ঘোষণা করেন তিনি আর বিচারের কাজ করবেন না, বদলে আরও বৃহত্তর ক্ষেত্রে যাবেন। সেই বৃহত্তর ক্ষেত্র যে রাজনীতি তাও স্পষ্ট করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাতে থাকা সমস্ত মামলার কাজ শেষ করেছেন সোমবারই। আদালতে আসা মানুষের আবেগ সামলে জানিয়ে দেন সেখানে তার কাজ শেষ, এবার অন্য কোথা অন্য কোনোখানে। তবে বিভিন্ন মহলের জল্পনা থাকলেও পরিষ্কার করে বলা যাচ্ছিল না, যা সাফ হয়ে গেল মঙ্গলবার সকাল 10টার কিছু পরে কলকাতা হাইকোর্টে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল 10:35 নাগাদ তিনি জিপিও থেকে ডাকযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠান। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের সঙ্গে দেখা করতে তাঁর কক্ষে যান সদ্য প্রাক্তন বিচারপতি। এরপর সল্টলেকের বাড়িতে ফেরেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর 2টায় সেখানে সাংবাদিক বৈঠকে জানান 7 তারিখ যোগ দিচ্ছেন বিজেপিতে, আর সেই সঙ্গে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যেও। Going to contest the Lok Sabha polls? Any talks on that? I cannot say that. It will be decided by the high authorities of BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. Yesterday, the leader of the ruling party in the Lok Sabha, Kalyan Banerjee, appeared in court and made this demand, saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Kalyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे? प्रधानमंत्री That is not decided as yet. দল কেন, অনেক দল আছে, আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটি ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে।
সব প্রশ্নের উত্তর দেবো। সব প্রশ্নের উত্তর দেবো। স্যার, আপনি যেমন দুর্নীতি নিয়ে বারবার আপনি মন্তব্য করেছেন, পাশাপাশি এই দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই। তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর সেদিন পশ্চিমবঙ্গে নেই। আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, এদের প্রশ্ন লিখেছেন। হ্যাঁ, আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই পদক্ষেপ নিয়েছেন এবং একাধিক জায়গায় আপনি বলেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জড় অনেক গভীরে রয়েছে। আপনি বিচারকের আসনে ছিলেন, সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায় আপনার মনে হয়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে। কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেইগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই। সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে। আপনি যখন বিচারপতি আসনে ছিলেন তখন আপনি একাধিক নির্দেশ দিয়েছেন যেগুলো সংবাদ শিরোনামে এসেছে, কারণ আপনি আপনার কায়দাটাই অন্যরকম ছিল সেগুলো বলার, সেগুলো পেশ করার। সেক্ষেত্রে এখন শাসক দলের অভিযোগ আপনি জনপ্রিয়তা লাভের জন্য এবং তার সঙ্গে প্রচারের আলোয় আসার জন্য এবং পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে সুদূর প্রসারের পরিকল্পনা আপনার আগেই ছিল, সেই কারণে সে সমস্ত রায় দিয়েছেন। পাগলের প্রলাপ। ওই তো একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এসব ভুলভাল রটাচ্ছেন, ভুল কথা বলছেন, আর কিছু মানুষ আছেন তারা বদমাইশি করে এই কথাগুলো রটাচ্ছেন, তারা আইনও কিছু জানেন না। একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু টিকিওলা মুখপাত্র আছে, দেখা যায় এটা সামান্য প্রশ্ন করা যায় আইনের, দেখা যাবে সে দাঁড়িয়ে বসে আছে, কিছু করতে পারছে না। শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারে। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল, এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা হবে। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন, দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে। আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিতে হবে।
একদিকে যেমন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়েছেন, তেমনি ইতিমধ্যেই তার পদক্ষেপ নিয়ে অরুণাভ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মন্তব্যের উত্তরেও সপাটে ব্যাট চালিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা, 7 তারিখ বিজেপিতে যোগ দেওয়ার আগেই বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি জনসভায় বুধবার দেখা যেতে পারে প্রাক্তন বিচারপতিকে। জল্পনার উত্তর মিলবে সময়ে। তবে নারদকাণ্ডে সকলেই চক্রান্তের শিকার বলে যে মন্তব্য সাংবাদিক সম্মেলনে করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার জেরে কতটা অস্বস্তি বাড়বে পদ্ম শিবিরে, তাকে রাজনীতির কারবারিদের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের আগে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব প্রকাশ্যে। লোকসভা ভোটে অর্জুন সিংকে টিকিট না দেওয়ার আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব। অর্জুন সিংকে যেন দল ব্যারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট না দেয় এই আর্জি জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনকে যে এলাকাবাসী সাংসদ হিসেবে চাইছেন না, তার প্রমাণস্বরূপ নিজের বিধানসভা এলাকায় কিছু মানুষের সইও সংগ্রহ করেছেন তিনি। সেই সব সই সংবলিত চিঠি তিনি পাঠাতে চলেছেন তৃণমূল সুপ্রিমোকে। এমনিতেই কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় সংক্রান্ত বিতর্কে গত কয়েকদিন ধরেই জেরবার রয়েছে তৃণমূল। এবার অর্জুন সোমনাথ দ্বন্দ্ব দলকে নতুন করে অস্বস্তিতে ফেলবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর এক বিধানসভা কেন্দ্র হল বীজপুর। সেখানকার তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও কার্যত এই বিষয়ে সোমনাথের পাশেই দাঁড়িয়েছেন। অর্জুনকে কটাক্ষ করে তিনি বলেন, অর্জুন সিং আগে ঠিক করুন কাদের প্রার্থী হবেন, বিজেপির নাকি তৃণমূলের। একই সঙ্গে তার মন্তব্য, 2019 সালের লোকসভা ভোটে জেতার পর বিজেপি সাংসদ হয়ে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিলেন। সে কথা কেউই ভোলেননি। এখন ইঁদুর হয়ে তৃণমূলে ঢুকেছেন। তৃণমূল এখনও কোনো কেন্দ্রেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানায়নি। তবে অন্য অনেক কেন্দ্রের মতো ব্যারাকপুর কেন্দ্রেও একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে অর্জুনের প্রার্থী হওয়া রুখতে এখন থেকে দলের শীর্ষ নেতৃত্বের উপর চাপ তৈরি করতে চাইছে তার বিরোধী গোষ্ঠী। এর আগেও অবশ্য প্রকাশ্যে অর্জুনকে টিকিট না দেওয়ার আর্জি জানিয়েছিলেন সোমনাথ এবং সুবোধ। সোমনাথ অর্জুনের নাম না করেই তাকে তোপ দেগে বলেছিলেন খুনি পরিবারকে যেন টিকিট না দেওয়া হয়। দলের কাছে আর্জি জানিয়েছি। এমনিতেই সোমনাথ জেলা রাজনীতিতে অর্জুন বিরোধী বলেই পরিচিত। একটি খুনের ঘটনা নিয়ে অর্জুন শ্যামের পুরনো বিবাদ নতুন মোড়কে হাজির হয়েছে সম্প্রতি। সেই খুনের ঘটনায় আবারও গ্রেফতার হয়েছেন অর্জুনের ভাইপো পাপ্পু সিং। তারপর থেকে দুজনের বাকযুদ্ধ ব্যারাকপুর তথা উত্তর 24 পরগনার রাজনীতিকে আলোড়িত করে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজীব কুমারকে হুঁশিয়ারি রাজীব কুমারের। বাংলার ভোটে অশান্তি হলে দায়ী থাকবে রাজ্য পুলিশই। পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে হবে রাজ্য পুলিশকেই। ভোটের সময় যদি কোথাও গন্ডগোল হয় তবে তার দায় বর্তাবে ডিজিপির ওপরই। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারই এ রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটে হিংসা নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, কোনোভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। তারপরে তিনি হুঁশিয়ারি দেন, রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশকেই। কোনো গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজিপি। ঘটনাচক্রে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাজ্যের সব রিপোর্ট তাদের কাছে আছে। বাংলায় নির্বাচনে পেশি শক্তি এবং অর্থশক্তিকে কাজে লাগানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তার কথায় এ বিষয়ে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকেও জানিয়েছি। প্রশাসনের কর্তারাও কথা দিয়েছেন, তারা শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর। सो 2 दिन के डिटेल डिस्कशन से ये बात सबको क्लियर हो चुकी है। हमें जो फीडबैक मिलता है और जो हमारी सेटिस्फेक्शन लेवल है कि डीएम्स, एसपीज, पुलिस ऑफिशियल्स, स्टेट मशीनरी विच इज प्राइमरीली रिस्पॉन्सिबल फॉर गिविंग ए फ्री एंड फेयर इलेक्शन इज फुल्ली सेंसिटाइज्ड नाउ to ensure a free and fair elections. They have committed to us. They have committed कि वो ये स्थापित करेंगे कि वायलेंस ना हो, वो ये भी करेंगे कि लेवल प्लेइंग फील्ड हो। हमने उनको ये भी कहा है बहुत स्पष्ट तरीके से कि वो खुद तो करेंगे ही करेंगे, साथ में अपने नीचे के अधिकारियों को भी इस चीज़ के लिए सजग करेंगे, उनसे भी कराएंगे। आई एम श्योर द इनिशियल वी हैव नो रीजन्स टू डिसबिलीव देम, दे आर ऑल कॉम्पिटेंट ऑफिसर्स। We are sure they will do it.
किसी वजह से नहीं कर पाएंगे तो फिर हम तो देखेंगे क्या करता है, बट डिटर्मिनेशन बहुत स्ट्रांग है। जैसे एक प्रश्न उन्होंने भी पूछा कि हम बार बार कहते हैं आते हैं लेकिन हो नहीं पाता, कुछ ना कुछ घटना घट जाती है। सही है, घटना घट जाती है। पहले हमारी अभी के रिव्यू से समझे कि घटनाएं उस हद तक नहीं घटेंगी। अगर घटेंगी तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन उसको सख्ती से निपटेगा, अगर वो सख्ती से नहीं निपटेगा तो हम उनसे सख्ती से निपटवाएंगे। হাই নিউজ নেটওয়ার্ক। ভোট নজরদারিতে এবার কেন্দ্রীয় এজেন্সিও পোর্টালও তৈরির কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোটের নজরদারিতে এবার কেন্দ্রীয় এজেন্সির শরণাপন্ন হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সব কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। নির্বাচনে আর্থিক দুর্নীতি আটকাতে এই পোর্টালের সাহায্য নেওয়া হবে। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের আগে 22টি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠক করে কমিশন। কমিশন সূত্রে জানা যায়, ভোটে কালো টাকা এবং অবৈধ টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে নজরদারি চালাবে ইডি কিংবা আয়কর দপ্তরের মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। মঙ্গলবার রাজনৈতিক দলগুলির বক্তব্য এবং অভাব অভিযোগ শুনেছে কমিশন। সর্বদল বৈঠকে ছিল তৃণমূল সহ মোট 8টি দল। সাংবাদিক বৈঠকে দলগুলির তরফে যে সমস্ত অভাব অভিযোগ জমা পড়েছে সেগুলির উল্লেখ করেন রাজীব। অর্থ শক্তির পাশাপাশি পেশি শক্তির ব্যবহার নিয়েও অভিযোগ জমা পড়েছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, আমলাতন্ত্র নিরপেক্ষভাবে ভোট করে না, এই মর্মে অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। এই সূত্রেই কমিশনের তরফে জানানো হয়, ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসা রোখার চেষ্টা করবেন তারা। রাজীব বলে, একটি দল বাদে সব দলই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে। পরিদর্শকদের সক্রিয় হওয়ার আবেদন জানানো হয়েছে। West Bengal is the state famous for its celebration and festivities. As you know, there is a popular Bengali saying, 12 maso 13 parvo. So the election is the 14th parv. जो डेमोक्रेसी का फेस्टिवल है वो भी एक पर्व है और वो आपके सामने है। प्लीज ज्वाइन इन दिस पर्व। सो फर्स्ट ऑफ ऑल आई वांट टू रिक्वेस्ट थ्रू यू all the voters of West Bengal to join in this coming festival of democracy in an extremely friendly environment and in large numbers. The Commission has its priority, very, very clear priority. Free elections, transparently done, violence free, inducement free. This is what is the focus. How do we do that? And what we discussed in last 2 days, that I will brief you all. There is no place for fear. There were partisan role of some of the officers and there were strictures against them. ये भी कहा कि जो ट्रांसफर्स पॉलिसी है कमीशन की वो सही से लेटर एंड स्पिरिट में फॉलो हो। One of the party even raised the issue that false cases are filed and even at times nobody is spared. So generally they said थोड़ा भय का वातावरण है, इसलिए इसको ठीक करने की कमीशन कोशिश करे। They said the violence pre-poll, during the poll and after the poll must be curbed. The international borders should be guarded well so that there is no possibility of any kind of nuisance from that side. उनका ये भी कहना था कि वोटर्स का इंटिमिडेशन डिफरेंट फॉर्म में होता है, खासतौर से 7-8 दिन पहले इलेक्शन के उसको रोका जाए। बहुत से इन्फ्लुएंशियल पर्सन्स ऐसे हैं जो वोटिंग को रोकने की और इन्फ्लुएंस करने की कोशिश करते हैं। कहीं कहीं घटनाएं घटती हैं बॉम्ब थ्रो करने की, मोलेस्टेशन की या इंटिमिडेशन की, उनको रोका जाए। All parties except one asked for adequate deployment of CAPF on all the places for controlling law and order. जो चुनाव का प्रोसेस होगा उसके बारे में पॉलिटिकल पार्टीज की मांग थी कि सीसीटीवी कैमरास ज़्यादा से ज़्यादा जगह पर लगाए जाएं। रैलीज की जो परमिशन है या जो भी सुविधाएं पॉलिटिकल पार्टीज को दी जाती हैं, दे मस्ट बी गिवन ऑनलाइन सो दैट जो ऑफिशियल्स हैं वो पार्टीसन बिहेवियर ना कर सकें। तो मैं इन सब जितनी चीज़ें मैं बता रहा हूँ इनका जवाब भी मैं आपको अपने बात के एड्रेस में दूंगा। ऑब्जर्वर्स को अधिक से अधिक लगाया जाए और उनके नंबर
फ़ोन नंबर्स पब्लिक को और पॉलिटिकल पार्टीज़ को दिए जाएं ताकि उनसे जब ज़रूरत हो संपर्क किया जा सके। कॉन्ट्रेक्चुअल स्टाफ जो स्टेट में काम करता है, जो सिविक पुलिस है, जो ग्रीन पुलिस है और जो कॉन्ट्रेक्चुअल स्टाफ है, उसको चुनाव में ना लगाया जाए। चुनाव में होने वाले इंपर्सोनेशन को रोका जाए, किसी भी एजेंट को बूथ से ना हटाया जाए, ऐसे इंश्योर किया जाए। कुछ पार्टीज का कहना था कि इलेक्शन को एक फेज में किया जाए। ये भी कहना था कि आधार कार्ड अगर कैंसिल हो जाते हैं तो वोटिंग पर कोई असर नहीं पड़ना चाहिए। और ये भी उनका कहना था कि ईवीएम की मशीन्स का प्रोटेक्शन अच्छे से किया जाए, उनको लाने ले जाने में और उनको रखने की जगह का सिक्योरिटी सफिशिएंट तरीके से किया जाए। सो फ्रेंड्स, बिफोर आई गिव यू द डिटेल्स ऑफ व्हाट ईच पॉइंट वाइज, we have given very, very strong instructions in no uncertain terms to the entire bureaucracy कि लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करना उनका काम है। किसी भी सूरत में वायलेंस की पूरे चुनाव में कोई जगह नहीं है और मनी पावर की कोई जगह नहीं है। कमीशन इज एब्सोल्युटली डिटरमिन्ड टू एंश्योर दैट voters enjoy the voting. It's a festival. It's not an environment where you are fearful of exercising your right. So this we are determined to establish everywhere. Partisan attitude of the bureaucracy, senior, middle and lower, is a no-go area, will not be tolerated. हमने उनको बहुत स्पष्ट इंस्ट्रक्शंस दिए हैं कि अपने नीचे जितनी भी हायरार्कीज हैं, चाहे वो एसएचओज हों, चाहे वो पुलिस की हों, चाहे वो रेवेन्यू की हों, ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और एसपीज की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें, उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें। अगर वो करेंगे ठीक है, वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे। हम इन चुनावों में टेक्नोलॉजी का बहुत इस्तेमाल करने वाले हैं। एक आपको सिर्फ 2-3 के बारे में मैं जरूर बता दूं ताकि आपके माध्यम से लोगों को ये पता लग सके। एक वोटर हेल्पलाइन है, इसमें आप सब चीज़ देख सकते हैं। किसी वोटर को अपना पोलिंग स्टेशन देखना है, अगर उसका मोबाइल नंबर अंदर में है सीडेड तो वो एपिक कार्ड भी डाउनलोड कर सकते हैं, बीएलओ से भी कनेक्ट हो सकते हैं और मतदाता सूची में अपना नाम भी जांच कर सकते हैं। अनदर इम्पॉर्टेंट एप्लीकेशन इज सी विजिल, सिटीजन्स वी विजिलेंट। इसमें आपका सहयोग खास तौर से हमें चाहिए। अगर कोई भी व्यक्ति शिकायत हो रही है, कोई गड़बड़ी हो रही है, अगर कहीं कोई हिंसा की तैयारी हो रही है, कहीं कोई पैसा बांटने की तैयारी हो रही है, लिकर की तैयारी है, ड्रग्स की तैयारी है, इरेगुलर टाइम में कैंपेनिंग हो रही है, तो इस एप्लीकेशन से या तो लिखकर या तो फोटो खींचकर हमें भेज दें। जहां से भी भेजा गया वहां का लोकेशन हम खुद से ले लेंगे, उसके लॉन्गिट्यूड और लैटिट्यूड से, और विद इन 100 मिनट्स हमारी टीम जांच की वहां पहुंचेगी, जांच करेगी, एक्शन लेगी और ये बताएगी भी कि क्या बात सही थी, पार्शियली सही थी और उस पर क्या एक्शन लिया गया। सो प्लीज पॉपुलराइज दिस। आई वुड रिक्वेस्ट दी जितने भी जागरूक सिटीजन्स हैं, वोटर्स हैं बंगाल के, उनसे रिक्वेस्ट है, उनसे अनुरोध है कि अगर कहीं भी कोई गड़बड़ी की शिकायत है तो प्लीज हेल्प अस एंड वी गारंटी दैट आवर टीम विल रीच इन राइट टाइम एंड लेट यू नो व्हाट इज हैपनिंग। जो कैंडिडेट्स ने हमसे कहा था, पॉलिटिकल पार्टीज ने, कि उनको सुविधाओं की बराबर में मिलनी चाहिए, जो मांग थी उनकी, तो उनकी ये मांग हम सुविधा पोर्टल से पूरी करेंगे। जो भी पहले अप्लाई करेगा उसको पहले मिलेगा, फर्स्ट इन फर्स्ट आउट। अगर एक ग्राउंड को किसी पॉलिटिकल पार्टी ने समय में मांगा कि हमें इस तिथि को, इस डेट को, इस समय पर ये चाहिए, उसको वही समय पर मिलेगा, जो सेकंड पर्सन विल नॉट गेट इट। सो दिस विल एस्टेब्लिश द लेवल प्लेइंग फील्ड इन अलॉटमेंट ऑफ ऑल द entitlements to the political parties and candidates. Friends, this is another very important right which the citizens have to know your candidate. किसी कैंडिडेट का अगर कोई क्रिमिनल बैकग्राउंड है तो इस एप्लीकेशन में उनकी फोटो, उनको क्या क्या उनके ऊपर में क्रिमिनल एक्टिविटीज हैं, इस सबका पता लगेगा। Citizens can go to this app and see कि
उनके एसेट्स एंड लायबिलिटीज भी देख सकते हैं, उनका एफिडेविट्स भी इसी जगह में देख सकते हैं। वो देख सकते हैं कि उनके कैंडिडेट्स के ऊपर में कोई क्रिमिनल चार्ज तो नहीं है। और कैंडिडेट को 3 बार न्यूज़पेपर में ये एडवर्टाइजमेंट भी देना है कि मेरे ऊपर क्रिमिनल चार्जेस हैं। पॉलिटिकल पार्टी को भी ये बताना है एडवर्टाइजमेंट के थ्रू अपनी वेबसाइट पर दैट वो ऐसा कैंडिडेट क्यों नहीं चुन पाए जिसका क्रिमिनल बैकग्राउंड ना हो। वाई इट वॉज ए नेसेसिटी दैट दे choose somebody who has a criminal background. So friends, please convey this, expand this, amplify this particular app so that people can see, they have a right to know about their candidate, they can know about their candidate. हमने पूरे चुनाव में धन का दुरुपयोग रोकने के लिए अगेन एक पोर्टल बनाया है, इलेक्शन सीजर मैनेजमेंट सिस्टम। इसमें जितनी भी एनफोर्समेंट एजेंसीज हैं सेंट्रल गवर्नमेंट की और स्टेट गवर्नमेंट की, सब इस पोर्टल पे हैं। सबको क्या क्या डायरेक्शंस दी गई हैं ये मैं आपको अभी बताऊंगा। नेक्स्ट में जो इंटरनेशनल और बॉर्डर्स हैं उन पर बहुत ही सख्त विजिल रखने की स्पष्ट इंस्ट्रक्शंस दी गई हैं। देयर वुड बी पुलिस चेक पोस्ट, फॉरेस्ट चेक पोस्ट, एक्साइज चेक पोस्ट, कस्टम चेक पोस्ट एंड इन टोटल देयर वुड बी अराउंड 151 चेक पोस्ट। और इसके अतिरिक्त एसएसबी, बीएसएफ और अदर एजेंसीज, कस्टम्स, एक्साइज एंड नारकोटिक्स ये भी बहुत सख्त तरीके से इन दिनों में बॉर्डर पे चेकबाल रखेंगे, ऑल द इंटरनेशनल बॉर्डर्स। अगर क्या उनको डायरेक्शन दी गई है मैं आपको बताऊं तो आज की मीटिंग में सुबह में सभी एनफोर्समेंट एजेंसीज को बुलाया गया था। स्टेट पुलिस, एक्साइज, जीएसटी, नारकोटिक्स, एसएसबी, बीएसएफ, कोस्ट गार्ड्स, डीआरआई, एवरीवन, स्टेट गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट, उनसे कहा गया है कि मनी पावर पर बॉर्डर से किसी भी तरीके की ड्रग आने पर, लोगों के इधर से उधर आने पर सख्त से सख्त कार्रवाई करेंगे और लीकर, ड्रग्स, फ्रीबीज को पूरी तरीके से रोकेंगे। चुनाव बिल्कुल इंड्यूसमेंट फ्री होना चाहिए। इसमें जो भी चीज़ लाने की लोग कोशिश करें, खासतौर से ड्रग किसी भी नॉर्थ ईस्ट से आए, बॉर्डर से आए, मेनलैंड से आए, उसको 100% रोकने का प्रयास करेंगे। एंड दिस एक्शन यू विल सी इन टाइम्स टू कम। कार्रवाई भी छोटे लोगों के साथ साथ बड़े लोगों पर करें, जो किंग पिन्स हैं उन पर करें। ऐसा नहीं कि जो ड्रग और लिकर लेके लोग पेडलर्स हैं, जो हैंडलर्स हैं, उन पर ना करें, बल्कि उन पर तो करें ही, लेकिन जो किंग पिन्स हैं उसके पीछे में हैं उन पर करें। एसएलबीसी को कहा गया है, बैंकर्स को, कि कैश का मूवमेंट उनकी वैन्स में 5 बजे के बाद नहीं होगा। ऐसा नहीं कि एम्बुलेंसेज में, वैन्स में, इन सब में कोई भी कैश लेके इधर से उधर जाने की कोशिश करे। राज्य में जितने भी हेलीपैड्स हैं, एयरपोर्ट्स हैं, उन पर स्ट्रिक्ट विजिल रहेगी, चेकिंग होगी, उन पर फोर्स रहेगी। और डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स भी जब हेलीकॉप्टर्स को या प्लेन्स को अपने अपने एरिया में उतरने की परमिशन देंगे तो वो इनकम टैक्स को बताएंगे, और बीसीएस जो एयर ट्रैफिक कंट्रोल जो सूचना देता है वो भी खास तौर से देंगे, ताकि उस पर भी विजिल रखा जा सके। वेयर हाउसेज जितने भी हैं उस पर जीएसटी देखभाल रखेगी। सो ऑल द एनफोर्समेंट एजेंसीज वुड वर्क इन क्लोज कोऑर्डिनेशन एंड नॉट इन साइलोज so as to ensure that elections are not only violence free but also inducement free. রাজ্যে এবার ৮০,০০০-এর বেশি বুথে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন। এবার নতুন ভোটারের সংখ্যা ১৫,২৫,০০০। রাজ্যের অন্তত ৫০% বুথে নজরদারি চালাতে সরকারি ওয়েবকাস্টিং করা হবে বলে জানিয়েছেন রাজীব। নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ পেলে সাধারণ নাগরিকও সিভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন কমিশন। রাজীব বলেন, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনকে বাংলার ১৪তম পার্বণ বলে উল্লেখ করেন তিনি। আমরা চাই উৎসবের মেজাজে ভোট দিক মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। ফিরে এলাম বিরতির পর। নির্বাচনী বন্ড ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তথ্য দেওয়ার সময়সীমা আগামী ৩০শে জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে এসবিআই। নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে আগেই ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট, আর এই বিষয়ে তথ্য দেওয়া নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য আরও কিছুটা সময় চেয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
তথ্য জমা দেওয়ার সময়সীমা আগামী 30শে জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। নির্বাচনী বন্ড নিয়ে গত মাসেই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড অসাংবিধানিক ঘোষণা করে এই সংক্রান্ত সমস্ত প্রকল্প বাতিলের নির্দেশ দিয়েছে। পাশাপাশি নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে জানানোর জন্য 6 মার্চ পর্যন্ত সময়সীমা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরোনোর আগে সোমবার 4 মার্চ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এসবিআই। আদালত সূত্রে জানা গিয়েছে গত 15 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে। প্রধান বিচারপতি জানিয়েছেন, নির্বাচনী বন্ড মৌলিক অধিকার, তথ্য জানার অধিকার আইনকে লঙ্ঘন করে। এটা কালো টাকা নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। তাই ব্যাংকগুলিকে অবিলম্বে এই বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে নির্বাচনী বন্ড ইস্যু করার অধিকারী স্টেট ব্যাংক। তাই 2019 সালের 12 এপ্রিল থেকে এখনো পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী বন্ড পেয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে এবং কবে পেয়েছে সেটাও জানাতে হবে বলে এসবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নির্বাচনে কালো টাকা লেনদেন বন্ধ করার জন্য নির্বাচনী বন্ড চালু করেছিল কেন্দ্র। এই স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে চাইলে বন্ড কিনে দিতে পারবে। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যে নির্বাচনী বন্ড পাওয়া যেত। তবে এক্ষেত্রে কে কত টাকা দিচ্ছেন তা সকলে জানতে পারতেন না। তাই নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই কেন্দ্রের নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। সিদ্ধান্ত বদলে বুধে তাপস রায়কে বিধানসভায় ডেকে পাঠানো হলো। সোমে ইস্তফা দেন তৃণমূল বিধায়ক। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। বিধানসভার সচিবালয়ের তরফে মঙ্গলবার তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল হয়। বুধবার তাকে ডেকে পাঠানো হয়েছে। সোমবার তাপস রায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। স্পিকার জানিয়েছিলেন মঙ্গলবার তাপসের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বিধানসভার সচিবালয়ের তরফে জানানো হয়, পুরো প্রক্রিয়া শেষ করতে মঙ্গলবারই তাপসকে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু মঙ্গলবার সকালে সিদ্ধান্ত বদল করে সচিবালয়। জানানো হয় বুধবার ডাকা হচ্ছে বরাহনগরের বিধায়ককে। সোমবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস। দলও ছাড়েন। সকালেই তাপসের মানভঞ্জন করতে তার বউবাজারের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃণাল ঘোষ। তাঁরা বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। জানান তিনি দলে অবহেলিত, উপেক্ষিত এবং অসম্মানিত। অর্থাৎ ব্রাত্য কুণালের দৌত যে কাজে লাগেনি, তারা যে তাপস বরফ গলাতে পারেননি তা স্পষ্ট হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলের মধ্যে বিয়ের আসর, আনন্দ উচ্ছ্বাস, নাচ গান, খাওয়া দাওয়া। পরদিন স্কুলে গিয়ে আগের দিনের আবর্জনা পরিষ্কার করলো স্টুডেন্টসরা। স্কুলের মধ্যে বসেছিল বিয়ের আসর। পরদিন স্কুলে গিয়ে বাসি খাবার আর উচ্ছিষ্টের দুর্গন্ধে অস্থির পড়ুয়া থেকে শিক্ষক। শেষ পর্যন্ত বিয়ে বাড়ির ময়লা নিজেরাই সাফ করল ছাত্রছাত্রীরা। মুর্শিদাবাদ শামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলে গিয়ে পড়াশোনার বদলে ময়লা পরিষ্কার করতে হচ্ছে সন্তানদের, জানিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও। স্থানীয় একজনের ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠানের আসর বসেছিল জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। এর ফলে সারা রাত উৎসব চলে সেখানে। সকালে স্কুলে গিয়ে অনুষ্ঠানের বাসি পচা খাবারের দুর্গন্ধে অস্থির হয়ে পড়ে পড়ুয়া থেকে শিক্ষকরা। এই পরিস্থিতিতে নিজেরাই স্কুল ঘর পরিষ্কার করার উদ্যোগী হয় স্কুলটি। অভিযোগ, শিক্ষকদের উপস্থিতিতে প্রাথমিক পড়ুয়াদের ময়লা সাফ করতে নামানো হয়। যে খবর অভিভাবকদের কাছে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রধান শিক্ষকের দাবি, স্কুলে যে বিয়েবাড়ি অনুষ্ঠান চলছে তা তার জানাই ছিল না, তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। পাশাপাশি তিনি জানান, শিক্ষকদের না জানিয়েই সামান্য ময়লা নিজেরা সাফ করে দিয়েছে পড়ুয়ারাই। অনুমতি তো নেয়নি ওরা। এখানে প্লাগ সেন্টার আছে, এটা নাকি আগে থেকেই ওরা করতো, অনুষ্ঠানগুলো সব আগে থেকেই করতো। ওই প্লাগ সেন্টারের একটা বাড়ি আছে ওই নামে। তা আমি তো নতুন টিচার এসেছি, আমি 2 মাস হলো এই স্কুলে এসেছি, অত এই সম্বন্ধে জানি না। তবে এখন আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, জানিয়ে দেবো। আমরা আসিনি, এর চাবিটা ওনাদের কাছেই আছে, ওই গেটটা। আর এই স্কুল আমাদের বন্ধ থাকে, এই গেটগুলো সমস্ত বন্ধ থাকে, এটার চাবি আমাদের কাছে। স্কুলে ওরা ঢুকতে পারেনি, ওই বাইরে ওই জায়গাটাই ওরা করেছে, যা করার ওই দিকেই করেছে।
অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি, স্কুলে নয় স্কুলের ফ্ল্যাট সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, স্কুল চত্বর পরিষ্কার করে দেওয়া হয়েছিল বলেও দাবি তাদের। যদিও সন্তানদের স্কুল সাফ করার দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেননি অভিভাবকরা। কেন পড়তে এসে বিয়েবাড়ির ময়লা সাফ করতে হবে বাচ্চাদের? প্রশ্ন বাবা মাদের। হাই নিউজ নেটওয়ার্ক। হোটেলে ওয়েটারের কাজ করেছেন, সংসার চালাতে বসতেন দোকানে, ছবি তুলেও আয় করতেন বলি তারকা। আমরা দেখব। হিন্দি ফিল্ম জগতে কেরিয়ার শুরু করেন পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বলিপাড়ার কৌতুকাভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। বর্তমানে কোটি কোটি টাকা উপার্জন করেন তিনি। সেই বুমান ইরানিকে এই রোজগারের জন্য ছোটবেলায় হোটেল থেকে শুরু করে দোকানেও কাজ করতে হয়েছে। 1959 সালের 2রা ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বাইতে জন্ম বোমানের। বোমানের জন্মের 6 মাস পর মারা যান তার বাবা। মা এবং 3 দিদির সঙ্গে থাকতেন বোমান। শৈশব থেকেই আর্থিক অভাবের মুখ দেখছেন তিনি। বোমানের বাবার নোনতা খাবার বিক্রির একটা দোকান ছিল। সেই দোকান থেকেই সংসার চলত 5 জনের। ছোটবেলায় ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ছিলেন বোমান। বোমানের মা চাইতেন যে তার পুত্র উচ্চশিক্ষিত হোক। মুম্বাইয়ের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওয়েটার হওয়ার জন্য 2 বছরের প্রশিক্ষণ নেন বোমান। স্কুলে পড়াকালীন অভিনয়ের প্রতি আগ্রহ জন্মেছিল বোমানের। বহু নাটকে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু রোজগারের জন্য চাকরির সন্ধান চালিয়ে যাচ্ছিলেন তিনি। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে খাবার পরিবেশনের কাজে যুক্ত হতে চেয়েছিলেন বোমান, কিন্তু হোটেলের তরফে তাকে হোটেলের ঘরে পরিষেবা প্রদানের কাজে নিযুক্ত করা হয়েছিল। সেই কাজে নিখুঁতভাবে করতে শুরু করেছিলেন বোমান। বোমানের কাজ দেখে মুগ্ধ হয়ে তাকে হোটেলের মূল রেস্তোরাঁর খাবার পরিবেশনকারীর পদে যুক্ত করা হয়। হোটেলেই কাজ করার পাশাপাশি ছবি তোলারও কাজ করতেন বোমান। বলিপাড়া সূত্রে খবর, মুম্বাইয়ের কোনো স্কুলে ক্রিকেট বা ফুটবল ম্যাচ হলে সেখানকার ছবি তুলতে যেতেন বোমান। 20 থেকে 30 টাকার বিনিময়ে সেসব ছবি বিক্রি করতেন তিনি। বোমানের মা অসুস্থ হয়ে পড়ায় দোকানেও বসতেন অভিনেতা। কানাঘুষো শোনা যায় সেখানেও নাকি চা বিক্রি করতেন তিনি। আলোকচিত্র শিল্পী হিসেবে কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন বোমান। সেই সময় ইন্ডিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসপি আদাজানিয়ার সঙ্গে আলাপ হয় বোমানের। মুম্বাইয়ে বক্সিং সংক্রান্ত একটি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। আসপার কাছে সেই অনুষ্ঠানে ছবি তুলতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বোমান। বোমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আসপা। পরে আসপার অফিসেই কাজ করতে শুরু করে বোমান। রাজ্য জুড়ে বক্সিংয়ের যেসব প্রতিযোগিতা হতো বোমান সেখানে গিয়ে ছবি তুলতেন। শেষ পর্যন্ত ইন্ডিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের প্রধান আলোকচিত্র শিল্পী পদে নিযুক্ত হলেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে বোমান জানিয়েছিলেন, অভিনয় জগতে তার যাত্রা শুরু হয়েছিল এক বন্ধুর কারণে। বোমানের বন্ধু জানতেন যে তার আগ্রহ রয়েছে অভিনয়ের প্রতি, তাই বিজ্ঞাপনে অভিনয়ের জন্য বোমানকে অডিশন দিতে যাওয়ার কথা বলেন তার বন্ধু। বন্ধুর কথা মতো বিজ্ঞাপনের জন্য অডিশন দেন বোমান। অডিশনের নির্বাচনী প্রক্রিয়ায় সহজেই উতরে যান তিনি। একের পর এক 180টি বিজ্ঞাপনে অভিনয় করেন বোমান। বিজ্ঞাপনী জগতে খুব কম সময় নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, বিজ্ঞাপনের পর একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয়ের সুযোগ পান বোমান। সেই ছবির একটি অংশে বোমানের অভিনয় দেখে পছন্দ হয় বলিপাড়ার ছবি নির্মাতা বিধু বিনোদ চোপড়ার। 2 লক্ষ টাকা পারিশ্রমিকের পরিবর্তে বিধু তার ছবিতে অভিনয়ের সুযোগ দেন বোমানকে। বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েও প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি। পরে যখন ছবির পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কথা হয় তখন ভরসা পান বোমান। 2003 সালে মুক্তিপ্রাপ্ত মুন্না ভাই MBBS ছবিতে অভিনয় করতে দেখা যায় বোমানকে। এটি তার কেরিয়ারের প্রথম হিট ছবি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, মুন্না ভাই MBBS ছবিতে অভিনয়ের জন্য প্রথমে অমরিশ পুরীকে প্রস্তাব দিয়েছিলেন ছবি নির্মাতারা। অমরিশ সেই প্রস্তাব খারিজ করলে বোমানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। डर ना मना है, लक्ष्य, मैं हूं ना, वीर जारा, लगे रहो मुन्ना भाई, खोसला का घोसला, डॉन, 3 इडियट्स, हाउसफुलेর মতন একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বোমানকে। এক পুরনো সাক্ষাৎকারে বোমান বলেছিলেন, আমি কাজের জন্য দরজায় দরজায় ঘুরেছি, বহু প্রত্যাখ্যানও পেয়েছি। 47 বছর পর্যন্ত আমার নিজের নামে কোনো বাড়ি ছিল না। স্মৃতিচারণ করতে বোমান সাক্ষাৎকারে বলেছিলেন, এমনও হয়েছে যে আমি রাতে ঘুমানোর জন্য শুয়েছি, ছাদের দিকে তাকিয়ে দেখি খোলা আকাশ। কতবার যে বাড়ির ছাদ সারাই করেছি তার ধারণা নেই। বোমানকে শেষ অভিনয় করতে দেখা যায় ডাঙ্কি ছবিতে। শাহরুখ খান, তাপসি পান্নু, ভিকি কৌশলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন বোমান। হাই নিউজ নেটওয়ার্ক। বিদেশ থেকে কিনেছিলেন ভারতীয় সংস্থার শেয়ার, যুদ্ধে নেমে হাতে আসে লক্ষ লক্ষ টাকা। 90-এর দশকের শেষের দিকে বিলাকাত খান নামে এক ভারতীয় জীবিকার সন্ধানে চলে যান পশ্চিম এশিয়ায়। টাকার খেলায় যোগ দিতে ভারত থেকে তখন অনেকেই দুবাই, কাতার করে বেড়াচ্ছেন। উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন করে আবার দেশে ফিরে আসা। পশ্চিম এশিয়ায় গিয়ে কাজ শুরু করে কিছু টাকা হাতে আসতেই সেই টাকা ভারতের এক সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন বিলাকাত। যেমন ধাবা তেমন কাজ। প্রবাসী ভারতীয় হিসেবে ডাবার সংস্থার 100টি শেয়ার কিনে নেন তিনি। বিলাকাত যখন শেয়ার কিনেছিলেন তখন শেয়ার কেনা হতো সশরীরে উপস্থিত হয়ে। কাগজের নথিতে সই করে হাতে আসতো শেয়ার। পরে আবার সেই শেয়ার ভাঙিয়ে টাকা পাওয়া যেত। একইভাবে বিলাকাতকেও ডাবারের শেয়ার কেনার জন্য শংসাপত্র দেওয়া হয়। তিনি সেই কাগজ সযত্নে রেখে দেন নিজের কাছে। 1 দশক ধরে ডাবারের বোনাস এবং বিভাজনজনিত কৌশলের কারণে 100টি শেয়ার 6000 শেয়ারে পরিণত হয়। বিলাকাতও ততদিনে অবসর গ্রহণ করে ফিরে আসেন ভারতে। তখন তিনি প্রৌঢ়।
ডাবরের নথিতে বিলাকাতের ঠিকানা ছিল পশ্চিম এশিয়ার। নিয়ম অনুযায়ী এর অর্থ বোনাস, শংসাপত্র এবং লভ্যাংশ ওয়ারেন্টের মতন গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধাগুলি থেকে বঞ্চিত হওয়া। বিলাকাতের ক্ষেত্রে তেমনটাই হয়েছিল। বিলাকাত ভারতে ফেরার কয়েক বছরের মধ্যেই বিশ্বজুড়ে আঘাত হানে করোনা অতিমারি। আক্রান্ত হন বিলাকাত। ভাইরাসজনিত অসুস্থতার কারণে বিলাকাত শয্যাশায়ী হয়ে পড়েন। প্রাণে বাঁচলেও আংশিক পক্ষাঘাত হয় তার। জীবনটা কাটছিল বিছানায় শুয়ে, জমানো টাকা প্রায় ফুরিয়ে আসছিল। এমন সময় নিজের কাছে থাকা ডাবরের শেয়ারগুলির কথা মনে পড়ে বিলাকাতের। ঠিক করেন শেয়ারগুলি নিয়ে সংস্থার দ্বারস্থ হবেন তিনি। বিলাকাতের কাছে শেয়ার সংক্রান্ত যে নথি ছিল তা নিয়ে শেয়ারের টাকা পুনরুদ্ধার করতে পারে এমন একটি সংস্থার দ্বারস্থ হন তিনি। টাকা ফেরত পাওয়া নিয়ে আশার আলোও দেখতে শুরু করে। বিলাকাত যে সংস্থার কাছে গিয়েছিলেন সেই সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর বিকাশ জৈন সংবাদ মাধ্যম টাইমস নাওকে বলেছিলেন, আমরা ওই ব্যক্তির মামলা খতিয়ে দেখে জানতে পারি তার কাছে ৬,০০০ শেয়ারের মূল শংসাপত্র নেই। তিনি যেহেতু নিয়মিতভাবে লভ্যাংশ জমা করেননি, তাই শেয়ার এবং লভ্যাংশের ভারত সরকারের অধীনে থাকা বিনিয়োগকারী শিক্ষা সুরক্ষা তহবিল কর্তৃপক্ষের কাছে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর সেই শংসাপত্র পাওয়ার জন্য যে নথি প্রয়োজন সেগুলি জোগাড় করতে থাকে বিকাশের সংস্থা। শারীরিক অসুস্থতার কারণে বিলাকাত কাগজে স্বাক্ষর করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। ফলত নথিগুলিতে বিলাকাতের বুড়ো আঙুলের ছাপ ব্যবহার করে ওই সংস্থা। বিকাশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী যদি বুড়ো আঙুলের ছাপ থাকে তাহলে কোনো ব্যাংক আধিকারিক বা কোনো গেজেটেড অফিসারের কাছে যাচাই করানো প্রয়োজন। পাশাপাশি বিলাকাত যখন শেয়ারগুলি কিনেছিলেন তখন তিনি ছিলেন প্রবাসী, কিন্তু ভারতে আসার পর কাগজে কলমে ঠিকানা পরিবর্তন করেনি। বিকাশের সংস্থা সেই কাগজপত্র তৈরির ব্যবস্থা করে। বিলাকাত যে ভারতে ফিরে এসেছেন তার সরকারি নথি তৈরি হয়ে যায় শীঘ্রই। সমস্ত নথি তৈরি করে বিলাকাতের হয়ে সেই কাগজ নির্দিষ্ট জায়গায় জমা করে বিকাশের সংস্থা। তবে বিলাকাতের বুড়ো আঙুলের ছাপ থাকা এবং তিনি আগে প্রবাসী ভারতীয় হওয়ায় বিলাকাতকে আরও কিছু কাগজ জমা দিতে বলা হয়। কিছু সময়ের মধ্যে সেই নথিও ডাবরকে জমা দেওয়া হয়। এরপরেই বিলাকাতের প্রাপ্য তাকে দেওয়ার বিষয়টিতে শিলমোহর দেয় ডাবর। এরপর বিলাকাতের নথিগুলি যাচাই করে দেখে বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল কর্তৃপক্ষ। তবে তারা বিলাকাতের আঙুলের ছাপের সত্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপর বিকাশের সংস্থা বিলাকাতের হয়ে এ দরজা ও দরজা ঘুরে আরও কয়েকটি নথি জোগাড় করে। অবশেষে জয় হয় বিলাকাতের। শেয়ারের মূল্য এবং বাকি থাকা লভ্যাংশ অনুযায়ী 40 লাখ টাকা ডিম্যাট অ্যাকাউন্টে পাঠানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। অমিতাভ থেকে শাহরুখ, বিদ্যা থেকে জন, শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে বলিপাড়ার কোন তারকারা আমরা দেখব। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান অভিনয় জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। এদের অনেকেই অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। এই তালিকায় রয়েছেন বিদ্যাবালান থেকে জন আব্রাহামের নামও। নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরে ডিগ্রি অর্জন করেন অমিতাভ। তারপর বিজ্ঞান কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বলিপাড়া সূত্রে খবর, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ডে চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয় 3টি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি বলে বলিপাড়ায় খবর। 2009 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন পরিণীতি। মুম্বাইয়ে ইয়শরাজ ফিল্মস সংস্থায় পাবলিক রিলেশন কনসালটেন্ট হিসেবে কিছুদিন কাজ করেন তিনি। তারপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ভিকি ডনের ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে যে অভিনেতারা রয়েছেন তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম। বলিপাড়া সূত্রে খবর, চণ্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল বিদ্যাবালানের। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিদ্যার মা বাবা চেয়েছিলেন পড়াশোনা শেষ করেই তবে অভিনয় জগতে পা রাখুক তাদের কন্যা। বলিপাড়া সূত্রে খবর, সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেই মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা। 2003 সালে মুক্তিপ্রাপ্ত জিসম ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ হয় জন আব্রাহামের। অভিনয় নামার আগে মডেলিং জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন। বলিপাড়া সূত্রে খবর, অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে MBA করেন জন। বলি অভিনেতা সৈফ আলী খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিং এর কন্যা সারা আলী খান। 2018 সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ ছবির হাত ধরেই অভিনয় জগতে যাত্রা শুরু সারা। বলিপাড়া সূত্রে খবর, নিউ ইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা। বলিউডের অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতিমধ্যেই বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি। বলিপাড়া সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভিকি। পড়া শেষ করার পর একাধিক হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার খ্যাতনামা ছবি নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে সহকারী হিসেবে গ্যাংস অফ ওয়াসেপুর ছবিতে কাজ করেন ভিকি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত মাসান ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলী খান 2004 সালে মুক্তিপ্রাপ্ত দিল মাঙ্গে মোর ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, আধুনিক যুগের ইতিহাস নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন সোহা। ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে লন্ডনের একটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর দুটি সংস্থার তরফে চাকরির প্রস্তাব পান বলি অভিনেত্রী কৃতি সেনন।
কিন্তু চাকরি না করে ফ্যাশন জগতে পা রাখেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ছোটবেলায় অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন তা ভাবেননি কৃতি। পড়াশোনা নিয়েই পেশাগত জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। 2014 সালে হিরোপন্থী ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন কৃতি। বলি অভিনেতা রণদীপ হুডার বাবা এবং দিদি দুজনেই পেশায় চিকিৎসক। বাবার পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসক হতে চাইতেন রণদীপও। দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান রণদীপ। মার্কেটিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট এই দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অভিনেতা। দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বলিপাড়ার কিং অফ রোম্যান্স শাহরুখ খান। বলিপাড়া সূত্রে খবর, গণজ্ঞাপন নিয়ে পড়ার জন্য দিল্লির একটি কলেজে ভর্তি হন শাহরুখ, কিন্তু অভিনয়ে নামবেন বলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। স্বতন্ত্র বীর সাভারকার ছবিতে হিন্দুত্ববাদী মতাদর্শ বিনায়ক দামোদর সাভারকারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণদীপ হুডাকে। এই বায়োপিক পরিচালনা করেছেন তিনি। রণদীপ বলেন, এটি একটি প্রচার বিরোধী ছবি। স্বতন্ত্র বীর সাভারকারের বহুল প্রতীক্ষিত ট্রেলার, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত ব্যক্তিত্ব বিনায়ক দামোদর সাভারকারের স্বাধীনতা হিসেবে সিনেমায় চিত্রিত। স্বতন্ত্র বীর সাভারকারের ট্রেলার আজ উন্মোচিত হলো। স্বতন্ত্র বীর সাভারকার ছবিতে হিন্দুত্ববাদী মতাদর্শ নিয়ে বিনায়ক দামোদর সাভারকারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণদীপ হুডাকে। এই বায়োপিক পরিচালনাও করছেন তিনি। রণদীপ বলেন, এটি একটি প্রচার বিরোধী ছবি। এত বছর ধরে বীর সাভারকারের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চলছিল, সেই সমস্ত অপপ্রচারকে ভেঙে ফেলবে ছবিটি। তাকে বলা হতো মাফি বীর কায়ের। তাই এই ছবির মাধ্যমে আমরা দর্শকদের কাছে সত্য বলার চেষ্টা করছি। स्वतंत्र वीर सावरकर 22 मार्च बड़ पर्दाয় আসবে। गांधी जी, हमने बचपन से सुना है भारत ने दे दी हमें आज़ादी बिना खड़क बिना ढाल। हाँ आपकी फिल्म तो बिल्कुल अपोजिट है। जी बिल्कुल। क्या कहते हैं सावरकर? जी मैंने भी यही पढ़ा था कि भारत को आज़ादी अहिंसा से ही मिली है और वो भी 2-3 लोगों ने ही दिलाई है, पर एक सशस्त्र क्रांति भारत में थी जिसका बहुत बड़ा योगदान रहा है, जो कि किताबों में जितनी भी मैंने एक तकबे की किताबें पढ़ी हैं, उनमें सिर्फ यही लिखा है कि एक ही पैराग्राफ में पूरी सशस्त्र क्रांति को समेट दिया जाता है। वो ऐसा था नहीं, और एक नैरेटिव चलाया गया आज़ादी के बाद भी कि सिर्फ उस वक्त जो कांग्रेस पार्टी थी उसी ने ही हमें आज़ादी दिलाई है, और वो सच नहीं है। और उन सचों, हिस्ट्री का क्या सच है क्या नहीं, वो आप जितनी रिसर्च करेंगे, किस नज़रिए से करेंगे, उससे पता चलता है। मैं अपनी रिसर्च से प्रूव ही कर देता हूँ कि अल्टीमेटली हमें सशस्त्र क्रांति से ही आज़ादी मिली थी। और इसमें मैं ये नहीं कह रहा हूँ कि अहिंसा का कोई रोल नहीं था, अहिंसा का बहुत बड़ा इसमें योगदान था, जिसने लोगों को जोड़ा साथ में, और दोनों सिरों से हमको आज़ादी मिली थी। ये मेरा इस मूवी में कहना है। आपने तो डायलॉग भी डाल दिया कांग्रेस के लिए, क्या काला पानी किसी कांग्रेस से तो हुई? ये बात सच है, कांग्रेस के किसी भी मेंबर को काला पानी की सज़ा नहीं हुई। वो क्यों नहीं हुई, वो मैं लोगों को थोड़ा सोचना चाहता हूँ, ताकि लोगों में इसको जानने की जिज्ञासा बढ़े, इसके बारे में लोग पढ़ें, इसके बारे में और रिसर्च करें, और उसके थ्रू ना सिर्फ सशस्त्र क्रांति की कहानी बल्कि वीर सावरकर जी की कहानी भी उभर के आएगी। और जिन लोगों से अंग्रेज़ ज़्यादा डरते थे, वो उनको मेन लैंड से दूर कारावास में भेज देते थे, जैसे कि सावरकर जी को भेजा, और उनको तो 2 लाइफ टाइम के लिए भेजा। तो आप उससे अंदाज़ा लगा सकते हैं कि वो कितना खतरनाक मानते थे सावरकर जी और उनकी इंटेलेक्ट और उनकी कन्विंसिंग पावर। इसीलिए इसको प्रोपेगेंडा फिल्म भी कह रहे हैं विरोधी पार्टी के जो लोग हैं। जी बहुत इसको बोले, आप इसका अच्छा जवाब दे रहे हैं क्या? हाँ, मेरा जवाब है कि एंटी प्रोपेगेंडा फिल्म है। ये एंटी प्रोपेगेंडा फिल्म इसलिए है कि जो सावरकर जी के खिलाफ इतने सालों से प्रोपेगेंडा चलाया गया है, उनको ना जाने क्या क्या नाम दिए गए हैं, माफी वीर, कायर, ये वो सब जो प्रोपेगेंडा है, ये उस प्रोपेगेंडा को तोड़ने के लिए, एक असलियत लोगों के सामने लाने के लिए, एक और हमारा जो इतिहास जिसको एक धुंधला कर दिया गया है, वो लोगों के सामने लाने के लिए ये था। इत्तेफाकन ये पिक्चर 22 मार्च को रिलीज़ हो रही है। मैं तो इसको पिछली 15 अगस्त को रिलीज़ करने वाला था, स्वतंत्रता दिवस पे, स्वतंत्रता वीर सावरकर की। लास्ट में एक बात बोल दीजिए कि दुश्मन के साथ किए गए वादे को क्यों नहीं निभाया जाता? ये बिल्कुल है। सावरकर जी हमेशा साम दाम दंड भेद में विश्वास रखते थे, और सब जानते हैं कि दुश्मन के किए हुए वादे को निभाया नहीं जाता। वो वहाँ से उस सिचुएशन को समेट के निकलने के लिए होता है, और फिर वापस मुड़ के वार करने के लिए होता है।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।